প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই আমার এই ক্লাসটি দেখছো, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন। তো ইতিপূর্বে আমি তোমাদের সাথে আরও বেশ কয়েকটি ক্লাস করেছি বিভিন্ন টপিকের উপরে। আজকের আমাদের বিএআরআই হাই স্কুল গাজীপুর কর্তৃক তোমাদের জন্য আরও একটি ক্লাস উপহার দিতে যাচ্ছি। আমি গোপাল কৃষ্ণ হলাদার, সহকারী শিক্ষক ইংরেজি, বিএআরআই উচ্চ বিদ্যালয় গাজীপুর। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু সাবজেক্টটা ওখানে আমি লিখেছি ইংলিশ সেকেন্ড পেপার। আর আমাদের আজকের আলোচ্য টপিক হলো চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স আমাদের পুরো ইংলিশ সেকেন্ড পার্ট সিলেবাস, বিশেষ করে 9, 10 এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় একটি চ্যাপ্টার, অর্থাৎ ইংলিশ সেকেন্ড পার্টের সবচেয়ে বড় চ্যাপ্টার হলো চেঞ্জিং সেন্টেন্স। বিশেষ করে আজকের ক্লাসটি আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করেই করতে যাচ্ছি। তো তোমরা আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার, চেঞ্জিং সেন্টেন্সটা থাকে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6, ইংলিশ সেকেন্ড পার্ট আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6-এ এখানে তোমাদের জন্য 10টি সেন্টেন্স দেওয়া থাকবে এবং সেন্টেন্সগুলোতে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে কোন ধরনের সেন্টেন্সে তোমাদের সেগুলো চেঞ্জ করতে হবে বা রূপান্তর করতে হবে। এখানে আমি যদিও চেঞ্জিং সেন্টেন্স লিখেছি, কিন্তু বিষয়টি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্স নামে আমরা চিনি। কেননা চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে অনেকগুলো বিষয়ের সমন্বয় দিয়েই আসলে চেঞ্জিং সেন্টেন্স হয়। এর মধ্যে রয়েছে ভয়েস চেঞ্জ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। এরপরে আরও একটি বিষয় আছে ডিগ্রি। আমি ইতিপূর্বে তোমাদের সাথে ডিগ্রির উপরে একটি ক্লাস করেছিলাম, হয়তো বা ক্লাসটি সম্পূর্ণ করতে পারি নাই। তো আজকের আমরা চেঞ্জিং সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, অর্থাৎ অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সেস আর থ্রি অফ কাইন্ডস। They are simple sentence, complex sentence and compound sentence. Simple sentence, complex sentence and compound sentence. তো শিক্ষার্থী বন্ধুরা, গঠনমূলকভাবে সেন্টেন্সকে 3টি ভাগে ভাগ করা যায়: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। আর আমরা আজকে শিখব কিভাবে একটি সরল বাক্যকে ওই বাক্যের মধ্যে দেওয়া উপাদান দিয়েই নতুন করে কমপ্লেক্স এবং কম্পাউন্ডে রূপান্তর করা যায়, বা কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্সে রূপান্তর করা যায়, কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পলে বা কম্পাউন্ডে রূপান্তর করা যায়। এগুলো আমরা শেখার চেষ্টা করব। আর মজার বিষয় হলো, তোমরা দেখে এসেছো যে ইংরেজি ভাষা ব্যাকরণে যে কোনো সমস্যা সমাধানের জন্য সূত্র রয়েছে, কারণ ভাষার শুদ্ধতার জন্যই আসলে ব্যাকরণের বা গ্রামারের প্রয়োগ। আর গ্রামারের সেই সূত্রগুলো আমাদের মাথায় থাকতে হবে এবং নিয়মিত প্র্যাকটিসের মধ্যে থাকলে আমরা লজিক্যালি বিভিন্ন ধরনের সমস্যা আমরা সলভ করতে পারবো। তো আজকে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে কয়েকটি রুলস নিয়ে আলোচনা করবো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে একটি ছক আকারে এখানে লিখেছি, যাতে করে এখানে সিম্পল সেই সেন্টেন্সটাকে এখানে কমপ্লেক্সে করবো, এখানে কম্পাউন্ডে করব। তবে কিছু সূত্রের উপর নির্ভর করে আমরা এই কাজগুলো করব। যেমন কমপ্লেক্স সেন্টেন্সে যদি থাকে অ্যাজ, সিন্স, ওয়েন, বিকজ, এগুলো সূত্র হিসেবে থাকবে। এরা সবাই সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখানে আমরা সিম্পল করার সময় কি করব? বিকজ অফ, ডিউ টু অথবা ওয়িং টুও ব্যবহার করা যায়। এখানে হবে অ্যান্ড। এখন তোমাদের সাথে প্রথমে আমি যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই সেটি হলো সিম্পল সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। তোমাদের দ্রুত বোঝার সাথে আমি বাংলায় ক্লাসটি করতেছি, যদিও ইংরেজি ক্লাস আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই আমাদের ব্যবহার করা উচিত। তো যাই হোক, সিম্পল সেন্টেন্স কাকে বলে? হোয়াটস আ সিম্পল সেন্টেন্স? আ সিম্পল সেন্টেন্স ইজ আ সেন্টেন্স হুইচ হ্যাজ অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব। ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব। একটি সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ সমাপিকা ক্রিয়া থাকবে। তো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের সংজ্ঞা বা এগুলোর কার্যকারিতা, এগুলো বোঝার উপায় আমি পরবর্তীতে বা ইতিপূর্বে তোমাদের সাথে আলোচনা করেছি যে সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে, একটি ফাইনাইট ভার্ব থাকবে। আমরা যখন সেন্টেন্সটিকে কমপ্লেক্সে নিয়ে আসবো, তখন আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশনটি অবশ্যই জানতে হবে। আ কমপ্লেক্স সেন্টেন্স is a sentence which has one principal clause and one or more subordinate clauses. তাহলে আমাদের এখানে আরও একটি প্রশ্ন চলে আসলো সামনে। কমপ্লেক্স সেন্টেন্স হলো এমন একটি সেন্টেন্স যার মধ্যে কেবল একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং এর সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। তো এই ক্লোজের বিষয়টিও আমাদেরকে বুঝতে হবে। ক্লোজ কাকে বলে? ক্লোজ হলো একটি বাক্যাংশ যার মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে।
তবে সেটি অবশ্যই হবে কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের অংশ, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের অংশ হিসেবে থাকবে। তো বন্ধুরা, আমরা প্রাথমিকভাবে মোটামুটিভাবে সংজ্ঞাটা দেখে নিলাম। কম্পাউন্ড সেন্টেন্স, হোয়াট ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স? আ কম্পাউন্ড সেন্টেন্স ইজ আ সেন্টেন্স which has two or more coordinating clauses connected by coordinating conjunction and but or yet so ইত্যাদি। অর্থাৎ ফ্যান ভয়েস, এগুলো হলো ফ্যান ভয়েসটা একটু দেখে নাও। এই ফ্যান ভয়েসের মানে হলো ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। এগুলো হলো কনজাংশন হিসেবে সাধারণত আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ব্যবহার করে থাকি। আবারও দেখো, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো। এই যে শব্দগুলো আছে এগুলো কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত থাকবে। কেমন? তো আমরা সরাসরি আলোচনায় যাই। আমরা এখানে দেখে নিব, সিন্স হি ইজ poor, he can't buy a new shirt. মজার বিষয় হলো এখানে যে সেন্টেন্সটি আমি এখন লিখব সেটার সিম্পলেও মিনিং যা হবে, কমপ্লেক্সও মিনিং তাই থাকবে, কম্পাউন্ডেও মিনিং তাই থাকবে, কিন্তু গঠনগতভাবে শুধু তাদের স্ট্রাকচার পরিবর্তন হবে, কিন্তু মিনিংয়ের কোনো পরিবর্তন হবে না। আমি এই বিষয়টি একটু বলে নেই। চেঞ্জিং সেন্টেন্স মানে হলো কোনো সেন্টেন্সের ফরম্যাট চেঞ্জ হবে, কোনো সেন্টেন্সের ফরম্যাট চেঞ্জ হবে কিন্তু মিনিংটি থাকবে অপরিবর্তিত। যেমন রহিম একটি ভালো ছেলে, তার মানে রহিম একটি খারাপ ছেলে নয়। কথার অর্থ কিন্তু একই রয়েছে, কিন্তু একটাতে হয় আর একটাতে নয়। যাই হোক, এখানে আমরা একটি সেন্টেন্স লিখলাম। এই সেন্টেন্সটার বেসিক মিনিংটা দেখো। একটা কমপ্লেক্স সেন্টেন্সে এটি হলো একটি কারণ বাক্য। এই অংশটি দ্বারা একটি কারণ বোঝাচ্ছে, এটি হলো তার রেজাল্ট। সিন্স হি ইজ পোর, যেহেতু সে গরিব, হি ক্যান্ট বাই আ নিউ শার্ট, সে একটি নতুন শার্ট কিনতে পারে না। সিন্স হি ইজ পোর হি ক্যানট বাই আ নিউ শার্ট, তার মানে সে যে শার্ট কিনতে পারে না তার কারণ হলো সে গরিব। কেমন? তাহলে এটা হলো কারণ, এটা হলো ফলাফল, এবং দুটি কারণ এবং ফলাফলের মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক আছে। দেখো, যেমন কর্ম তেমন ফল, অর্থাৎ যেমন কারণ তেমন ফল, এবং কারণের পক্ষে এখানে ফলাফলটি হয়েছে। কেমন? আমরা যখন এটাকে সিম্পলে নিয়ে যাব বা কম্পাউন্ডে নিয়ে আসব তখনও মিনিংটা ঠিক এরকমেরই থাকবে। এখন আমাদেরকে কি করতে হবে বন্ধুরা? এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, একে আমি সিম্পল করব। সিম্পল করার সময় আমরা সেই সিম্পল সেন্টেন্সের যে ডেফিনেশনটি রয়েছে সেটি আমাদের আর একবার চিন্তা করে নিতে হবে, যে একটি সাবজেক্ট থাকবে আর একটি ফাইনাইট ভার্ব থাকবে। তবে আরেকটি মানে এখানে কি হয়েছে, এখানে সাবজেক্ট দুইবার আছে, অর্থাৎ দুটি সাবজেক্ট আছে। একটি সাবজেক্ট, দুটি সাবজেক্ট, একটি সাবজেক্ট, একটি সাবজেক্ট, দুটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব, ক্যানট বাই আরেকটি ফাইনাইট ভার্ব। কেমন? তাহলে আমাকে যখন আমি এই সেন্টেন্সটিকে যখন সিম্পলে নিয়ে আসবো তখন একটি সাবজেক্ট থাকবে আর একটি সাবজেক্টে আমার ভ্যানিশ করতে হবে। আমি কোন অংশটিকে ভ্যানিশ করব বা কোন অংশটিকে আমি ক্লোজ হিসেবে রাখবো না। এখানে এই প্রথম অংশটি হলো সাবঅর্ডিনেট ক্লোজ, পরের অংশটি হলো প্রিন্সিপাল ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ এবং প্রিন্সিপাল ক্লোজ সম্পর্কে একটু তোমাদেরকে মৌখিকভাবে বলে দেই। সাবঅর্ডিনেটিং ক্লোজটি হলো যেটি একা একা একটি পরিপূর্ণ অর্থবোধক বাক্য হওয়ার যোগ্যতা রাখে না, বাট প্রিন্সিপাল ক্লোজটি একাই একটি পরিপূর্ণ বা সিম্পল সেন্টেন্স হওয়ার যোগ্যতা রাখে। বন্ধুরা, তোমরা এখানে দেখো, সিন্স হি ইজ পোর, যেহেতু সে গরিব, তার মানে কি সেন্টেন্সটির মিনিং কি কভার হয়েছে? হয়নি। দ্যাটস ওয়াই এটি সাবঅর্ডিনেট ক্লোজ। বাট এটুকু বাদ দিয়ে যদি আমি বলি হি কান্ট বাই আ নিউ শার্ট, সে একটি নতুন জামা কিনতে পারে না, তাহলে এটা কিন্তু পরিপূর্ণ বাক্য হচ্ছে। তাহলে একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকতে হবে: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এই বিষয়গুলো একটি সার্থক বাক্যে যখন কভার করতে পারবে তখনই সেটি একটি সার্থক বাক্য হবে। তো আমরা স্বভাবগতভাবেই এখানে দেখতে পাচ্ছি যে এই যে অংশটুকু, এই অংশটুকু এই তিনটি শর্ত পূরণ করতে পারছে না, এখানে কিছু একটা জানার অপেক্ষা থেকে যাচ্ছে। সুতরাং এই অংশটি একা একা এখানে সেন্টেন্স হওয়ার যোগ্যতা রাখছে না, যার ফলে এটি হলো একটি সাবঅর্ডিনেটিং ক্লোজ, এটি হলো প্রিন্সিপাল ক্লোজ। আচ্ছা, এখন আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে সিম্পল করার সময় আমরা সাবঅর্ডিনেটিং ক্লোজটিকে একটি ফ্রেজে রূপান্তর করব। কি করব বন্ধুরা? একটি ফ্রেজে রূপান্তর করব। তাহলে আরও একটি বিষয় চলে আসলো যে ফ্রেজ কাকে বলে। ফ্রেজ হলো দুই বা ততোধিক শব্দের একটি সমষ্টিগত রূপ যা একটি অর্থ প্রদান করে থাকে। হ্যাঁ, দুই বা ততোধিক শব্দ মিলে যখন একটি সমষ্টিগত অর্থ প্রদান করে থাকে, এটাকে আমরা বাংলায় গুচ্ছ শব্দ বলে থাকি, তাকে বলে ফ্রেজ। আমরা এই যে সাবঅর্ডিনেটিং ক্লোজটি আছে এটিকে আমরা ফ্রেজে রূপান্তর করব। তাহলে আমরা আগাই। সিন্সের পরিবর্তে আমি এখানে কি নেব বন্ধুরা? BECAUSE, বিকজ অফ।
আমি এই প্রথম সাবজেক্টটিকে অন্য রূপ করে রেখে দিতে পারি, অর্থাৎ এটাকে আমি কি করব, বিকজ অফ হিজ, এটাকে আমি পজিটিভ করে দিলাম। এই ভার্বটিকে আমি নন ফাইনাইট করে দিব, কারণ একটি ক্লোজকে ফ্রেজ করার সময় আমি কি করব, সাবজেক্টকে আমি হয় তুলে নেব, না হলে অন্য কোনো ফর্মে রূপান্তর করব। আর ফাইনাইট ভার্বটাকে আমি হয় তুলে নেব, না হলে সেটাকে নন ফাইনাইট করব। কি বলছি, একটি ক্লোজকে ফ্রেজ করার সময় আমাকে কি করতে হবে বন্ধুরা, হয় আমি সেই ক্লোজ থেকে সাবজেক্টকে তুলে নিব, না হলে সাবজেক্টকে অন্য কোনো ফর্মে, অবজেক্টিভ ফর্মে বা পজিটিভ ফর্মে নিব। আর ফাইনাইট ভার্বটিকে আমি নন ফাইনাইট ভার্বে রূপান্তর করব। এখানে ইতিপূর্বেই আমি সাবজেক্টটিকে পসেসিভে পরিবর্তন করেছি। এখন ফাইনাইট ভার্বটিকে আমি যদি পসেসিভের পরে নাউন বসে, এটিকে আমি নাউন বানিয়ে দিব, অর্থাৎ নন ফাইনাইট বানিয়ে দিব। অর্থাৎ এই ইজটিকে আমি যদি জিরান বানাই তাহলে কি হয়, বিং, বিকজ অফ হিজ বিং পোর। এখন তোমরা দেখো তো এই অংশের মধ্যে কোনো সাবজেক্টিভ ফর্ম আছে কিনা, কোনো ফাইনাইট ভার্ব আছে কিনা, অবশ্যই নেই, কারণ এখানে সাবজেক্টিভ হয়ে গেছে পসেসিভ, আর এই যে ফাইনাইট ভার্বটি হয়ে গেছে একটি জিরান্ড, অর্থাৎ একটি নন ফাইনাইট ভার্ব। বাকি হলো কি, মূল যে বলছিলাম প্রিন্সিপাল ক্লোজটাই এখানে এসে বেসিক সেন্টেন্স হবে। আর এই পুরো অংশটুকু একটা কারণবোধক একটা ফ্রেজে রূপান্তর হয়ে গেল, এটি একটি অ্যাডভার্বিয়াল ফ্রেজে রূপান্তর হয়ে গেছে। এটি একটি অ্যাডভার্বিয়াল ক্লোজ বা সাবঅর্ডিনেটিং ক্লোজেরও আবার বিভিন্ন প্রকারভেদ আছে। এটি একটি অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কজ, এটি একটি অ্যাডভার্বিয়াল phrase of cause. Okay, he can't buy a new shirt. দেখো বন্ধুরা, এই পুরো অংশটুকু এখানে ছিল একটি ক্লোজ, কিন্তু এখানে সে হয়েছে একটি ফ্রেজ। তার মানে হয়ে গেল একটি সিম্পল, একটি কমপ্লেক্স সেন্টেন্সকে আমি সিম্পল করে ফেললাম। যদিও সেন্টেন্সটি দেখতে এত বড়, কিন্তু আমার দেখতে হবে ডেফিনেশনটি, অর্থাৎ একটি সাবজেক্ট আছে, একটি ফাইনাইট ভার্ব আছে, সুতরাং এটি সিম্পল সেন্টেন্স। এটি কমপ্লেক্স সেন্টেন্স, দুটি ক্লোজ আছে, একটি ক্লোজ দুর্বল আর একটি ক্লোজ সবল, অর্থাৎ এটি হলো প্রিন্সিপাল, এটি হলো তার অ্যাসিস্ট্যান্ট। ওকে, আচ্ছা, আমি এটিকে কি করব, এখন এটিকে আমি কম্পাউন্ডে রূপান্তর করব। সূত্র হিসেবে সিন্সটি আমার হাতে থাকবে, আমি প্রথম অংশ লিখে নিব, হি ইজ পুর। এখন আমি সিন্সের পরিবর্তে কি দিব, অ্যান্ড। আচ্ছা, এখানে একটি মজার বিষয় হলো যে একটি কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কম্পাউন্ড সেন্টেন্সের দুই অংশের সাবজেক্ট যদি একই হয় তাহলে দুইবার লিখতে হয় না, দুই অংশের ভার্ব যদি একই হয় তাহলে দুইবার লিখতে হয় না, শুধু কনজাংশন দিয়ে বাকি যে অংশ থাকে সেটাকে যোগ করে দিলেই হয়, অর্থাৎ কমন চলে গিয়েছে। তাহলে অ্যান্ড এখানে আছে ক্যানট, পরের অংশে আছে কি, এই হিটা এখানে কমন গিয়েছে, লিখতে হবে না ক্যানট বাই আ নিউ শার্ট, ক্যানট বাই নিউ শার্ট। তাহলে দেখো, এখন এটি একটি পরিপূর্ণ সেন্টেন্স, অ্যান্ড হলো কনজাংশন, পরের অংশ একটি পরিপূর্ণ সেন্টেন্স, কিন্তু প্রশ্ন হলো যেখানে সাবজেক্টটি আসলে কম্পাউন্ড সেন্টেন্স হওয়ার কারণে সাবজেক্ট এখানে উজ্জ্বল রয়েছে, কেমন, সাবজেক্টটি এখানে সাইলেন্ট রয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো, তিনটি সেন্টেন্সেরই মিনিং কিন্তু এক। যেমন এখানে বলেছে গরিব হওয়ার কারণে সে একটি নতুন শার্ট কিনতে পারে না, যেহেতু সে গরিব সে একটি নতুন শার্ট কিনতে পারে না, সে গরিব এবং একটি নতুন শার্ট কিনতে পারে না, তার মানে কারণ অনুসারে এখানে ফল হয়েছে। তিনটে সেন্টেন্সের মিনিং এক, কিন্তু গঠনগতভাবে এটি সিম্পল, এটি কমপ্লেক্স এবং এটি কম্পাউন্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা দ্বিতীয় সেন্টেন্সে আসবো। দো অল দাও। In spite of, despite, but. বন্ধুরা, বাট হলো অ্যাডভার্সেটিভ কনজাংশন, সবসময় কারণের বিপরীতে ফল প্রকাশ করে। অ্যান্ড হলো কপুলেটিভ বা কিউমুলেটিভ কনজাংশন। আচ্ছা, ইনস্পাইট অফ, ডেসপাইট, দো, অলদো, বাট। ফর্মুলা একই, এই দুটি প্যাটার্নের মধ্যে ফর্মুলা একই, কিন্তু এটিতে কারণের অনুসারে ফল হয়, যেমন কারণ তেমন ফল হয়। এখানে কারণের বিপরীতে ফল হয়, অর্থাৎ কারণটা যদি পজিটিভ সেন্স দেয় ফলাফলটা হবে নেগেটিভ সেন্সে, আর কারণটা যদি নেগেটিভ সেন্স দেয় ফলাফলটা হবে পজিটিভ সেন্সে। যেমন দো শি ট্রাইড হার্ড, শি could not pass the exam.
একটু লক্ষ্য করো, যদিও এই দোয়াল দো মানে কি, যদিও, এগুলোর অর্থ কারণ। যদিও, যদিও সে প্রাণপণ বা কঠোর চেষ্টা করেছিল, সে কুড নট পাস, সে পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করতে পারলো না। তাহলে এখানে দেখো, এখানে সে চেষ্টা করেছিল, এখানে সে পাস করতে পারলো না। এখন দেখো তো যে কারণের বিপরীতে ফল হয়েছে কিনা। তার মানে চেষ্টা করেছে, পাস করতে পারে নাই, তাহলে কি এটা উল্টো হয়ে গেল না? এই পুরো সেন্টেন্সের মিনিংটি হলো অ্যাডভার্সেটিভ। অ্যাডভার্সেটিভ মানে হলো বিপরীতমুখী। হাতে তালি দিলে এটা কিউমুলেটিভ, এটা হলো কিউমুলেটিভ, এটা হলো অ্যাডভার্সেটিভ। উল্টো দিকে এদিকে দিকে কি তালি হয়? হয় না। এটা বোঝাই যায় যে এটি বিপরীতমুখী, অর্থাৎ চৌম্বক শক্তির দুটি রূপ আছে, একটি আকর্ষণীয় রূপ আর একটি বিকর্ষণীয় রূপ। আকর্ষণ বা বিকর্ষণ যেটা, অর্থাৎ এখানে হচ্ছে উপরেরটা হচ্ছে কিউমুলেটিভ, নিচেরটার মিনিংটা হবে অ্যাডভার্সেটিভ, অর্থাৎ বিপরীতমুখী অর্থ প্রদান করছে। আচ্ছা, তো একই ফর্মুলা আমরা এটা করব। দোয়ের পরিবর্তে আমরা কি নিব? ইনস্পাইট অফ। আমি এই যে সাবজেক্টটি রয়েছে এটিকে আবার পসেসিভ করব, হার্ড। এটিকে জিরান করব, হার্ড। দেখো, ইনস্পাইট অফ আর ট্রাইং হার্ড, কঠোর চেষ্টা করা সত্ত্বেও, শি কুড নট পাস দ্য এক্সাম। এই ইনস্পাইট অফ এটি একটি প্রিপোজিশনাল ফ্রেজ, ডিসপাইট নিজে একটি প্রিপোজিশন। আচ্ছা, তাহলে এই অংশটুকু দেখো, কঠোর চেষ্টা করা সত্ত্বেও, সে পাস করতে পারলো না। যদিও সে কঠোর চেষ্টা করেছিল, সে পাস করতে পারলো না। এখানে এসে আমি দোকে হাতে রেখে দিব, শি ট্রাইড হার্ড বাট। উপরের সেন্টেন্সের মতোই দুই অংশের সাবজেক্ট একই ব্যক্তিকে ইন্ডিকেট করেছে, দুবার প্রয়োজন হবে না, কুড নট পাস দ্য এক্সাম। দেখো, সে কঠোর চেষ্টা করেছিল কিন্তু পাস করতে পারলো না। এটি হলো ফ্যান বয়েজের কনজাংশন। প্রথমটাতে অ্যান্ড দিয়েছিলাম, পরেরটাতে বাট দিলাম। কেমন? আচ্ছা, তাহলে দেখো তো তিনটি সেন্টেন্সের মিনিং একই রকম আছে কি না? তিনটি সেন্টেন্সে একই কথাকে বলা হয়েছে, কোনোটাতে সরাসরি মানে সিম্পলি বলা হয়েছে, কোনোটাকে একটু ঘুরিয়ে বলা হয়েছে, আর কোনোটাকে মানে একটু বেশি ঘুরিয়ে বলা হয়েছে। এটি হলো কমপ্লেক্স সেন্টেন্সের মানেই হলো জটিল। যৌগিক এবং সিম্পল সেন্টেন্স আসলে একটু সহজ, কিন্তু এই কমপ্লেক্স শব্দের মানেই হলো জটিল। এখানে কিন্তু সেই কথাটাকেই বোঝানো হয়েছে। এখন দেখো, মিনিংয়ের দিক থেকে ইনস্পাইট অফ আর ট্রাইং হার্ড, কঠোর চেষ্টা করে সত্ত্বেও, শি কুড নট পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করতে পারলো না। দো শি ট্রাইড হার্ড, যদিও সে কঠোর চেষ্টা করেছিল, শি কুড নট পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করতে পারলো না। শি ট্রাইড হার্ড বাট কুড নট পাস দ্য এক্সাম, সে কঠোর চেষ্টা করেছিল কিন্তু পরীক্ষায় পাস করতে পারলো না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। অর্থাৎ এরকমের কোনো সেন্টেন্স থাকলে সেটাকে এভাবে কমপ্লেক্স, এভাবে সিম্পল, এরকমের থাকলে এভাবে কমপ্লেক্স, এভাবে কম্পাউন্ড, এরকমের থাকলে এভাবে সিম্পল, এভাবে কম্পাউন্ড, এভাবে তোমাদেরকে করতে হবে। কেমন? আর এই বিষয়ের উপরে তোমাদের বিশেষ করে আমার প্রতিষ্ঠানে অধ্যয়নরত যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে বা বাইরের যে কোনো শিক্ষার্থী বা যে কোনো কেউ যারা এই ভিডিও দেখছো বা দেখছেন, এখানে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের স্কুলের শিক্ষকদের সাথে, আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়ের সাথে, অথবা টেলিফোনে আমার সাথে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কনসাল্ট করে নিতে পারো যদি কোনো বিষয় সম্পর্কে তোমাদের ডাউট থাকে। কেমন? আমরা 3 নম্বর প্যাটার্নে চলে আসি। 2 + V1। এই 2 + V1কে কী বলা হয় বন্ধুরা? ইনফিনিটিভ। ইনফিনিটিভ এক ধরনের নন ফাইনাইট ভার্ব। এখানে সো দ্যাট, এখানে অ্যান্ড, তবে ওয়ান ভার্বটাকে আমাদের হেল্পিং ভার্ব হিসেবে এখানে ইউজ করতে হবে। এই অ্যারো মার্কটা দিয়ে আমি বুঝিয়েছি, আগের অংশটা পরে করতে হবে, পরের অংশটা কম্পাউন্ডে গিয়ে আগে করতে হবে। কেমন? যেমন দেখো, এখানে একটি সেন্টেন্স আমি লিখি, উই ইট টু লিভ। উই ইট টু লিভ, উই ইট টু লিভ। যদিও এখানে আরেকটি বিষয় একটু ঝামেলা আছে, এটি একটি ইন্ট্রানজিটিভ ইনফিনিটিভ, এরপর একটি প্রিপোজিশন বসার দরকার, কিন্তু আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আমি দেখেছি যে এই সেন্টেন্সকে সাধারণত এভাবেই লেখা হয়, কিন্তু হাই থিঙ্কিং গ্রামারে গিয়ে এটি এখানে যদিও একটু জটিলতা বা একটু ভুল রয়েছে,
সেটি আমি ওদিকে যাব না, কিন্তু আমার সূত্র অনুযায়ী এখানে দেখো তোমরা সেন্টেন্সটি ঠিক আছে কি না। উই ইট টু লিভ, আমরা বাঁচতে খাই বা বাঁচার জন্য খাই, আমরা বাঁচার জন্য খাই। বন্ধুরা এটি হলো ফাইনাইট ভার্ব, এটি হলো একটি নন ফাইনাইট ভার্ব। আমরা এখন কি করব, এই নন ফাইনাইট ভার্বটাকেই ফাইনাইট করব, অর্থাৎ তাহলে তাকে কি দিতে হবে, তাহলে তাকে দিতে হবে একটি সাবজেক্ট দিতে হবে। কি দিতে হবে বন্ধুরা, একটি সাবজেক্ট দিতে হবে। কারণ আমরা ফাইনাইট ভার্ব আর সাবজেক্টের মধ্যকার সম্পর্কটা এমন যে কোনো ভার্ব যদি ফাইনাইট হতে চায় তাহলে ওই ভার্বের সুনিশ্চিত একটি সরাসরি সাবজেক্ট থাকতে হবে। আবার কোনো নাউন বা প্রোনাউনকে যদি তুমি সাবজেক্ট হিসেবে উপস্থাপন করতে চাও গ্রামার অনুযায়ী, তাহলে অবশ্যই তার একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। এই দুটির মধ্যে সম্পর্ক হলো একটিকে ছাড়া অন্যটি অচল। এক কথায় ইতিহাস ছাড়া পরিণতির কোনো মূল্য নেই, আর পরিণতি ছাড়া ইতিহাসের কোনো ভিত্তি নেই। আচ্ছা, তাহলে আমরা এখানে এতটুকু লিখে নিলাম, উই ইট। আমরা এই যে টুটাকেই আমরা সূত্র হিসেবে ব্যবহার করব, টু এর পরিবর্তে সো দ্যাট। এখন আমরা এই যে লিভটা আমাদের হাতে রয়েছে বন্ধুরা, কি রয়েছে, টু তো চলে গিয়েছে, তাহলে লিভ আছে। তাহলে আমরা এখন এটাকে কমপ্লেক্স করার জন্য কি লাগবে, আমাদের সাবজেক্ট লাগবে, কারণ সাবঅর্ডিনেটিং কনজাংশন হয়েছে, এখন প্রিন্সিপাল সাবঅর্ডিনেটিং ক্লোজ হয়েছে, এখন আমরা প্রিন্সিপাল ক্লোজ তৈরি করব। তাহলে আমরা এই যে এখানে কারা বাঁচতে চায়, কারা, আমরাই, খায় কারা, আমরাই খাই, অর্থাৎ এখানে যে খাচ্ছে সেই বাঁচতে চায়, তাহলে এই সাবজেক্টটাই মূলত এখানে কপি হয়ে যাবে, উই। এখন আমরা এই ভার্বটাকে ব্যবহার করব বন্ধুরা। আগে তো টু ছিল বিধে এখানে ভার্বের বেস ফর্ম ছিল, আর ভার্বের বেস ফর্ম কোথায় বসতে পারে বলো তো, মডাল অক্সিলারির পরে। কিসের পরে বসতে পারে, মডাল অক্সিলারির পরে। তাহলে আমরা এখানে একটা মডাল অক্সিলারি দিব, ক্যান অথবা কুড, অর্থাৎ এখানে আমি কথাটা লিখেই রাখি, ক্যান অবলিক কুড। এই সেন্টেন্সটিতে সাধারণত ক্যান কুডটাই ব্যবহৃত হয়, যার ফলে এই ভার্বটি এখানে আমি বেস ফর্ম ঠিক রাখতে পারবো। যেহেতু এখানে সেন্টেন্সটি প্রেজেন্টে রয়েছে, আর সেন্টেন্স কোন টেন্সে রয়েছে সেটি ডিসাইড করবে ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কোনো টেন্স ফলো করে না, তাহলে ফাইনাইট ভার্বটি প্রেজেন্টে আছে, যার ফলে আমি এখানে কি করব, ক্যান ব্যবহার করব, ক্যান লিভ। দেখো তো মিনিংফুল হয়েছে কিনা। আমরা খাই যাতে করে আমরা বেঁচে থাকতে পারি, আমরা খাই যাতে করে আমরা বেঁচে থাকতে পারি, আমরা খাই যাতে করে আমরা বেঁচে থাকতে পারি। আচ্ছা, এখন আসো এখানে একটি বিষয়, এটি তো কমপ্লেক্স হয়ে গেল, সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেট ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজ, ওকে। এখানে আমরা কি করব, আমরা এটাকে কম্পাউন্ড করব। কম্পাউন্ড করার সময় আমি এখানে দেখো অ্যান্ডের উপরে অ্যারো মার্ক দিয়েছি, এজন্য যেখানে আমাদের পরের অংশটি আগে করতে হবে, আগের অংশটি এই অংশটিকে আগে নিয়ে আসতে হবে। এর কারণ হলো, তোমরা এই দুইটা সেন্টেন্সের মধ্যে দেখো তো উদ্দেশ্য কোনটা, খাওয়া না বাঁচা? তোমরা অনেকেই গেস করার চেষ্টা করছো, অনেকেই হয়তো বা বলতে পেরেছো, যেখানে আমাদের বাঁচাটাই মূল উদ্দেশ্য, বাঁচাটাই মূল উদ্দেশ্য। তারপরে আমরা খাই, আমরা খাওয়ার জন্য বাঁচি না বাঁচার জন্য খাই? ডেফিনেটলি আমরা বাঁচার জন্য খাই। তাহলে আমাদের বাঁচাটাই হলো উদ্দেশ্য, উদ্দেশ্যটাকে আমাদের শুরুতে নিয়ে আসতে হবে, এবং সেখানে আমাদের এই সেন্টেন্স প্যাটার্ন কভার করার জন্য ওয়ান ভার্বকে টেন্স অনুযায়ী ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখতে পারি উই। এই পুরো সেন্টেন্স দুটি প্রেজেন্টে রয়েছে, ওয়ান ভার্বটা প্রেজেন্ট ফর্ম আমি এখানে নিলাম, ওয়ান্ট। এখন এই যে টু লিভ, এখানে তো টু লিভ আকারে ছিল, সেই টু লিভ আবার এখানে পুনরায় চলে আসছে, উই ওয়ান্ট টু লিভ অ্যান্ড। এই সেন্টেন্সের ক্ষেত্রে অ্যান্ডের পরে আমরা সো ব্যবহার করতে পারি, অ্যান্ড সো উই ইট। আমরা বাঁচতে চাই এবং তাই আমরা খাই, আমরা বাঁচতে চাই এবং তাই আমরা খাই। এখন এই দুটি সেন্টেন্সে দেখিয়েছিলাম যে একই সাবজেক্ট দুইবার কপি করার প্রয়োজন পড়ে না, তখন কিন্তু আমি একটি কথা বলেছিলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিন্তু এখানে সেন্টেন্সের মিনিং শতভাগ অপরিবর্তিত রাখার জন্য আমাকে এই কাজটি করতে হয়েছে, কেমন? হ্যাঁ, আবারও বলেছি যে সাধারণত যখন বলবো একটা কথা আমি বলবো, বা যে কেউই বলবে, যেমন তোমরা দেখো ম্যাথমেটিক্সে অনেক রেজাল্ট আসে 92.34444 প্রায়। এই প্রায় শব্দ মানে কি, আরও কিছু থাকতে পারে, কিন্তু দশমিকের পরে আমরা 3 ঘর পর্যন্ত কাউন্ট করি, কেমন? তো এখানেও বিষয়টা সেরকমের, যেখানে বলেছিলাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দুই অংশের সাবজেক্ট এক হলে তাকে কম্পাউন্ড সেন্টেন্সে দুইবার ব্যবহার করতে হয় না, কিন্তু এখানে প্রয়োজনীয় তাগিদে হয়েছে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। আমি শুরু থেকে যে কথাগুলো বলতেছিলাম, সিম্পল সেন্টেন্সের ডেফিনেশন, কমপ্লেক্স সেন্টেন্সের ডেফিনেশন, কম্পাউন্ড সেন্টেন্সের ডেফিনেশন, এবং বেসিক্যালি একটি সেন্টেন্স দেখে তাকে চিনতে হবে, সেন্টেন্সের সাইজ কতটুকু সেটা দেখার প্রয়োজন নেই। সেন্টেন্সটি যেমন আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে দেখাবো, ডু অর ডাই, এই তিনটি শব্দ দিয়ে একটি কম্পাউন্ড সেন্টেন্স হয়।
কিন্তু এই সেন্টেন্সটিকে সিম্পল করতে গেলে সেখানে 7-8টি শব্দ হয়ে যাবে, কিন্তু শব্দ কতগুলো আছে সেটা দেখার প্রয়োজন নেই। মানুষটা কতখানি লম্বা সেটাও আসলে বিবেচ্য বিষয় না, তার মাথার মধ্যে ঘিলুটা কতটা পোক্ত সেটাই হলো বিবেচ্য বিষয়। বিবেক বিবেচনার দিক থেকে সে কেমন, নাকি? তো অনুরূপভাবে একটা বিষয় মাথায় রাখবে যে সাইজের উপরে ডিপেন্ড করে কিন্তু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভাবার কোনো সুযোগ নেই। আমাকে দেখতে হবে তার বৈশিষ্ট্য এবং তার কার্যকারিতা, অর্থাৎ একটি সেন্টেন্সের বৈশিষ্ট্য, কম্পাউন্ড সেন্টেন্সের যে বৈশিষ্ট্য থাকা দরকার সেটা থাকলেই হবে। সেখানে শব্দ 3টি রয়েছে, ডাজেন্ট ম্যাটার। কেমন? তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো। যদিও এই শেষের অংশটুকু এই সেন্টেন্সটি তোমাদের একটু সমস্যা হতে পারে, তাই আমি এটি রিভিউ করে দিচ্ছি। এখানে আমাদের এই বাচ্চাটাই উদ্দেশ্য, এই বাচ্চাটাই মূলত উদ্দেশ্য, খাওয়াটা পরে। আচ্ছা, আমরা কাজ করি কি আর্ন করার জন্য, না আর্ন করি কাজ করার জন্য? আমরা উপার্জনের জন্য কাজ করি, নাকি? উপার্জনের জন্য কাজ করি, কাজের জন্য কিন্তু উপার্জন করি না। বরং মাথায় রাখতে হবে যে আমি উপার্জন করতে চাই, যার ফলে আমি কাজটা করি। এখানেও তাই, আমরা বাঁচতে চাই তাই আমরা খাই। প্রত্যেকটি সেন্টেন্সের ক্ষেত্রে তোমাদেরকে এই প্যাটার্নটি ফলো করতে হবে। যদি এই পুরো দুটি সেন্টেন্স পাস্টে থাকতো, এখানে তুমি ওয়ান্টেড ব্যবহার করতে। তোমরা বেসিক্যালি এখানে দেখেছো শুরুতে এই টু লিভ অর্থাৎ একটি ইনফিনিটিভ রয়েছে, এখানে এই ওয়ান ভার্বটি এসেই ফাইনাইট ভার্ব হয়ে গেছে এই অংশে, এটি আবার সেই নন ফাইনাইট হয়ে গেছে, এখানে পরের অংশে এটি ফাইনাইট ভার্ব হয়েছে। কম্পাউন্ড সেন্টেন্সে এখানে অ্যান্ড সো এ দুটি কনজাংশন, এখানে এই সোটা অ্যাডভার্ব। তো এই অংশ একটি ক্লোজ, এই পরের অংশটি একটি ক্লোজ এবং তারা কোঅর্ডিনেটিং ক্লোজ। ক্লোজ সম্পর্কে আরও বিস্তারিত তোমাদের একটু বোঝার চেষ্টা করতে হবে। তো তোমরা যে যার অবস্থান থেকে তোমরা বোঝার চেষ্টা করবা, কেননা এখন তো বুঝতেই পারছো। আর যদি চাও যে আমার সাথে ডিসকাস করবা, তাহলে তো আমি আর কি বলবো, আমার পার্সোনাল ফোন নাম্বার রয়েছে, তোমরা যোগাযোগ করতে পারো। কেমন? তো আজকের আমরা এই 3টি প্যাটার্ন দেখলাম। তোমরা এখানে দেখো বেসিক্যালি 9টি রুলস আমাদের শেখা হয়ে গিয়েছে। আমরা বইয়ের আলোকে যদি আমরা করতে যেতাম, বিভিন্ন বইয়ে যেভাবে এই রুলসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, তাতে এখানে কিন্তু 9টি রুলস রয়েছে। আমি এই 9টি রুলসকে 3টি প্যাটার্নের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। কেমন? তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি পরবর্তীতে তোমাদের জন্য এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সাথে মিনিমাম আমাদের 13 থেকে 14টা প্যাটার্ন আমাদের এভাবে কভার করতে হয়। তারপর কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলিতে কোনো সূত্রই থাকে না, সেগুলিও করার কিন্তু একটি করার সুযোগ আছে। কেননা সেক্ষেত্রে তোমাকে বেসিক একেবারেই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বলতে জিনিসটি কি বুঝে সেটি যদি তোমার মাথায় থাকে, এবং তুমি যদি একটা জিনিস বোঝো যে একটি সিম্পল সেন্টেন্সের সাথে কীভাবে জোড়া তালি লাগিয়ে সেটাকে কমপ্লেক্স করতে হবে, কীভাবে কম্পাউন্ড করতে হবে, তাহলেই দ্যাটস এনাফ। ওকে? তো সবাই ভালো থাকবে আর পড়াশোনার সাথে থাকবে। আর আশা করি তোমরা অলরেডি এটা অনেকেই লিখে নিয়েছো, আর যে কোনো উপায়ে তোমরা এটা বোঝার চেষ্টা করবে। কেমন? তো সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।